আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমার নামটা হলো অদ্ভুত কুমার পাল, ওদিন বেকার দুলা। বাবার নামটা? মিত্র নীরেন্দ্র পাল। তারপরে গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়িটা হলো মঠপাড়া। মঠপাড়া কোন ইউনিয়ন? 15 নম্বর সোনার ইউনিয়ন, পটিয়া। আপনি মেট্রিক কোন ইয়ারে পাস করছেন? 67 দিকে। কোন কলেজ থেকে, কোন স্কুল থেকে? মুজফরাবাদ হাই স্কুল। আমি আবার তখন আমি ছাত্রলীগ করতাম, ইউনিয়ন ছাত্রলীগের 2 ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। আমার প্রেসিডেন্ট ছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের মৃত আলহাজ মাহবুব রহমান চৌধুরী। এবং অলিরহাট, আমাদের গ্রামের পাশে একটা বাজার ছিল, সেই বাজারের নাম হলো অলিরহাট। সেখানে একটা আমাদের অফিস ছিল। তখন 68 দিকে 67 দিকে আমি সেক্রেটারি ছিলাম। সদ্যের নির্বাচনে আমি সক্রিয় ভূমিকা পালন করি আওয়ামী লীগের পক্ষ, ছাত্রলীগের পক্ষ থেকে। যখন দিন গণে আসছিল অসহযোগিতা আন্দোলনের, তখন একটা কমিটি ফর্ম হয়েছিল। তখন আমি ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে আমাদের পটিয়া থানাতে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে আমি একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলাম। সেক্রেটারি আমার মনে হয় শমসুদ্দিন আহমদ, বর্তমান মুক্তিযুদ্ধ সংসদের থানা কমান্ডার সেক্রেটারি, এবং প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ। 26শে মার্চ পটিয়াতে সংগ্রাম কমিটির একটা মিটিং ছিল। মিটিং শেষ করে আমি 5টার দিকে এখানে আসি, অবস্থান থমথমে ভাব। তখন আমি আবার পটিয়াতে চলে যাই। 27শে মার্চ আমি আবারও চট্টগ্রামে এসেছিলাম। এসার পরে তখন বাঙালি মিলিটারিরা ফোর্ট হিল এবং বিভিন্ন জায়গাতে অবস্থান করে। 27 এবং 28 তারিখের দিকে তারা কালুগড়ের দিকে অবস্থান নেয় এবং ম্যাচ ফ্যাক্টরির সামনে কাপ্তাই রোডের পাশে একটা অবস্থান করছিল। এই অবস্থানের পর তারা 28 তারিখের দিকে আমার মনে হয় যত সম্ভব তারা কালুগড়ের এই পাশেই ছিল। আপনি কোথায় ছিলেন তখন? আমি নদীর ওপারে, তখন আর এপারে আসার আমার সুযোগ হয়নি। ওই পারে ছিলাম। তখন এর ওপারে যাওয়ার পরে তারা পটিয়াতে আমরা একটা ক্যাম্প স্থাপন করি এবং সেই ক্যাম্পের সঙ্গে তাদের যোগাযোগ সাধন ছিল। আমরাও সেখানে তাদের গাড়ি করে সেখানে আসতাম কালুগড়ের ওই পারে। তখন কয়েকদিন পর যখন গান বোর্ডে সেলিং শুরু করে কালুগড়ে, সেই সেলিংয়ের গোড়ায় তারা আর অবস্থান করতে না পারে, তারা ওখান থেকে উড্র করে পটিয়া ক্যাম্পে তারা চলে যায়। আমার অবস্থান ছিল ক্যাম্পে এবং যোগাযোগ সাধন করা এবং সংগ্রাম কমিটি যেটা ছিল তাদের সঙ্গে লেজু করা, বিভিন্ন সময় কি হচ্ছে না হচ্ছে। তখন আমরা যখন পটিয়াতে পাক আর্মিরা গিয়ে পৌঁছে, তখন তারা ওখান থেকে ক্যাম্প উড্র করে হাইটগঞ্জ দরকার উপকূলে একটা খামার ছিল, সেই খামারে তারা অবস্থান করে। পাক আর্মিরা যখন পটিয়া থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে অগ্রসর হয়, তখন ওখান থেকে তারা ধলঘাট দিয়ে মান্ডালজুড়ি ঘাট পার হয়ে রাউজানের দিকে চলে যায়। তখন আমি যাই নাই। তখন আমি চেষ্টা করলাম যে ভারতের দিকে যাওয়ার জন্য সংগঠনের কাজ। 2-3 দিনের মধ্যে আমরা বেশ কয়েকজন সংগঠিত হইয়া আমরা ভারতে ওই আপনার রাঙামাটি দিয়ে আমরা সেদিকে, সব জায়গার কথা তো আমার মনেই নাই, আমি চিনার কথা না, আমরা ভারতে চলে গেলাম। তখন দেবাগিরি ক্যাম্পে, দেবাগিরিতে প্রথম একটু সংগঠনের পাহাড় পার হয়ে দেমাগিরি গেছি আমরা বেশ কয়েকজন। যাওয়ার পরে কয়েকদিন পর ওখানে দেখা গেল আস্তে আস্তে 2-1টা ঘর, কাঁচা ঘর
উঠতে থাকে, সেখানে আমরা অবস্থান করি। অবস্থান করে পরে আমরা 15 দিন সেখানে ট্রেনিং গ্রহণ করি, রাইফেল এবং গ্যানেট। গ্যানেট এর পর আমরা আবার বাংলাদেশের ভিতরে ঢুকে যাই 32 জনের একটা গ্রুপ নিয়ে। সেই গ্রুপের কমান্ডার ছিলেন অধ্যাপক শামসুল ইসলাম। তারপর তো আমি ক্যাপ্টেন করিমের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। তারপরে আমরা যখন পাহাড়ের মধ্যে দিয়ে বিভিন্ন পথ অতিক্রমণ করে বান্ডালজুড়ি ঘাড়েতে, বলখালী বান্ডালজুড়ির ঘাড়েতে আসলাম, তখন আমরা কি করি, আমরা অস্ত্রগুলো কিছু খতুর খিলে এবং বিভিন্ন জায়গায় গর্ত করে মুড়ে রেখে দিই এবং আমরা গোপনে অবস্থান করি। কিছুদিন যখন চলে গেল, মার্চ এপ্রিল মের দিকে, আমার মনে হয় জুনের দিকে ক্যাপ্টেন করিম গ্রুপ নিয়ে তিনি চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে আসার পর তার গ্রুপের মধ্যে 3-4 জন চলে যায়, 500 জন লোক তার আন্ডারে ছিল। তখন আমি ওখানে আফম নাসিরউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ ছিল আমার বেশি, আমি ওখানে থাকতাম। এরপরে যে ক্যাপ্টেন করিম তখন প্রথমে নাসিরের সঙ্গে যোগাযোগ করে, আফম নাসিরউদ্দিন চৌধুরী গ্রুপ কমান্ডার। তারপর উনি অধ্যাপক শামসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে এবং কমান্ডার শামসুদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে। এরপরে তিনি পশ্চিম পটিয়ায় দিকে যায় এবং ওখানে ডাক্তার শমসু বাড়িতে অবস্থান করে। ওখান থেকে আমরা বিভিন্ন কাজে প্রথমে অংশগ্রহণ করার একটা সিদ্ধান্ত নিই। উনি একটি কথাই বলেছিলেন যে আমি একটা ইনফরমেশন পেয়েছি যে সমস্ত রেভিনিউ বন্ধ করে দেওয়া হোক। তহসিল অফিস যেটা দেশের রেভিনিউ এর প্রধান উৎস, আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম। অনিল লালও ছিল সেদিন। আমরা পটিয়া, কালাইয়ারহাট, লাম্বুরারের এই 3টা তহবিল অফিস আগুন দিয়ে ধ্বংস করি। তখন পাক আর্মিরা যখন এই ঘটনার পর খুব তৎপর হয়ে গেল, তখন আমি বলখালী আফম নাসিরউদ্দিন চৌধুরীর বাড়িতে। এরপরে কিছুদিন পর আমরা আমাদের সঙ্গে আমাদের 7টা মতো রাইফেল ছিল, একটা অ্যাশন ছিল, কিছু অ্যাসলম ছিল, একটা 3-2 রিভলভার ছিল, একটা শর্টগান ছিল। তো শর্টগানটার কোথা থেকে আমরা ফরেস্ট অফিস আক্রমণ করি, আমরা নাসির গ্রুপের উদ্যোগে সেখান থেকে একটা রিভলভার, একটা 1 নালা বন্দুক সংগ্রহ করি এবং পাক আর্মিদের সুবেদার সোলোমানের কাছ থেকে কিছু অস্ত্র পাই এবং কিছু অস্ত্র পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আস্তে আস্তে অপারেশনের দিকে অগ্রসর হব। আমরা বেঙ্গুরা খাসমাল অফিস সেটা আমরা তছনছ করে পড়ে দিই। তারপর আমরা আরেকটা অপারেশনে লিপ্ত হই, সেটা যে বাংলাদেশ সরকারের আদেশ ছিল এখানে আপাতত লেখাপড়া স্কুল কলেজ সব বন্ধ থাকবে। তখন ডিগ্রি পরীক্ষা ছিল। আমরা কারঙ্গপাড়া কলেজে রাতে 2টার সময় প্রবেশ করি। প্রবেশ করার পর তখন শান্তময় কাস্তাগীর সেখানে প্রিন্সিপাল ছিলেন। হওয়ার পরে তার প্রবেশপত্র যেগুলো আসছিল, অ্যাডমিট কার্ড, ওগুলো আমরা জোর করে চিনিয়ে নিই। কোন কলেজে? কারঙ্গপাড়া সারস্বতী কলেজ। ওগুলোকে সেই মাঠেই আমরা পুড়িয়ে ফেলেছি এবং স্যারকে অনুরোধ করেছিলাম, পটিয়ায় তার বাড়ি, আমার বাড়িও পটিয়া, স্যার আপনি চলে যান, তখন রাজাকারের সৃষ্টি হয়ে গেছে, আপনাকে মেরে ফেলবে। তো উনি আমাকে নীতিবাক্য শোনালেন, সুন্দর সুন্দর নীতিবাক্য। উনি বললেন, দেখো বাবা, জীবনে তো বিয়ে শাদী করিনি, সমস্ত জীবনটা শিক্ষার ভিতর দিয়ে কাটিয়ে দিয়েছি, কে আমাকে মারবে? আমি বললাম, নাসিরও বললো যে আপনাকে মেরে ফেলবে স্যার, আপনি আমাদের সঙ্গে চলুন, না হলে অন্য জায়গায় চলে যান। উনি গেলেন না, আমাদের কথা শুনলেন না। বড় দুর্ভাগ্যের বিষয়, পরদিন সকাল 7টা থেকে 8টা রাজাকার বাহিনী তাকে জানালার মধ্যে দিয়ে গুলি করে হত্যা করে। শান্তিময় কাস্তগীর পটিয়া বাড়ি অধ্যাপক, অধ্যাপক প্রিন্সিপাল ছিলেন। এরপরে আমরা চলে এলাম আবার নাসিরউদ্দিন চৌধুরী, আবম নাসিরউদ্দিন চৌধুরীর বাড়ির পিছনে একটা শেল্টার ছিল আমাদের ঘর, নামটা জানি না লোকের। সেখান থেকে আমরা আরো কিছু লোকাল ট্রেনিং এর অন্তর্ভুক্ত করে আমরা সংগ্রহ করি। এরপরে আমরা যখন ওখানে অবস্থান করি, তখন একদিন ভোর
5টা হতে 6টার দিকে আমরা তাদের বাড়ির পেছনে ছিলাম। সমস্ত রাজাকার, ডেঙ্গুরা থেকে একটা গ্রুপ, হাজিরার থেকে একটা গ্রুপ, সোজা পশ্চিম দিকে নাসিরের বাড়ির দিকে। এরপরে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হলো। আমরা চলে গেলাম করলডাঙ্গার পাহাড়ে। 2 জন লোকের সঙ্গে বেলা 2 তখন নাসির সাহেবের বাড়ি দাও আগুনে জ্বলছিল। 2 জন লোকের সঙ্গে হঠাৎ করে আমাদের দেখা হয়ে গেল যে এই ছাপদারিওয়ালা 2 লোক, ওস্তাদ ফজলু, আরেকজন আলমগীর নাকি নাম। তারা বললো তোমরা খেয়ে আমাদের অস্ত্রগুলো দেখে, যে বললাম যে আমরা অস্ত্র মুক্তিযুদ্ধ, আমাদের কমান্ডার আবু নাসিরউদ্দিন চৌধুরী। এখানে কেন তোমাদের অবস্থা? হয়তো ওই দেখেন ওই ছিল তার বাড়ি। আমাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পর আমরা এখানে পর্যন্ত চলে আসছি। এখন কোথায় যাব সিদ্ধান্ত নিচ্ছি। বলে যে আমরা টিএম আলী গ্রুপ, পদুয়া টিএম আলী সুবেদার গ্রুপ থেকে এসেছি আপনাদের গন্ডন্ডি রাজাকার হেডকোয়ার্টার। আজকে রাত্রে আক্রমণ করব, তোমরা আক্রমণে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিনা? যোগাযোগ হওয়ার পরে আমরা সোলোবান গ্রুপ কমান্ডার সোলোবানের সেনবাড়িতে এসে উপস্থিত হলাম। যে বললো যে সেখান থেকে একটা প্ল্যানিং তারা দিল। যে প্ল্যানিংটা হলো 3টা গ্রুপে বিভক্ত হবে। একটা গ্রুপ থাকবে 13 নম্বর সেতুতে রেলের, তাদের কাছে হাই এক্সপ্লোজিভ থাকবে। একটা এলএমজি সহ একটা গ্রুপ থাকবে। যখন ট্রেন কালগড় থেকে সেদিকে অগ্রসর হবে তখন সেই পিছে আগুন দেওয়া হবে, ব্রিজটা ধ্বংস হয়ে যাবে। তখন ট্রেন আর গন্ডন্ডি রাজাকার হেডকোয়ার্টারে এসে পৌঁছতে পারবে না। দিকে 2 গন্ডন্ডি স্টেশনের দক্ষিণ দিকে একটা অশ্বত্থ গাছের নিচে তারা একটা অবস্থান নেবে রেলবিডের পাশে পশ্চিমমুখী হয়ে। প্রয়োজন হলে তারা এখানে আমাদের কভারিং দিবে। ওখান থেকে সংকট আসার পর, বেশি দূর নয়, 100 থেকে 200 গজের মাথা ওই বিল্ডিংটা। সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। ওয়াজেদ, বেবি, ফজলু এবং সোলোবান সহ সেখানে গ্রুপ ভাগ করা হলো যে কোন গ্রুপে কে যাবে। চাঁদসিং গ্রুপে 1 নম্বর আমরা যাব, ওস্তাদ ফজলু আলমগীর, ওয়াজেদ, বেবি, সেলিম, আফামান নাসিরউদ্দিন চৌধুরী, বৈদ্যুৎ কুমার পাল, দুলাল এবং সুজিত নাথ এবং মনসুর। আমরা ওই প্রস্তুতি নিয়ে 3 স্টেশন থেকে পূর্ব দিকে 300 গজের মাথায় খতুরকেল যাবার মোহানায় থেকে 3 গ্রুপে আমরা বিভক্ত হলাম। বিভক্ত হয়ে আমরা সোজা রাস্তা দিয়ে গমনন্ডি স্টেশনের দক্ষিণে, চি অফিস এখন অনেক উন্নত হসপিটাল, এই রাস্তা পার হয়ে রেল ব্রিজ আমরা 200 গজ স্ক্রলিং করে আমরা চাঁদসিং গ্রুপে যাব। এবং ওই গ্রুপ ওখানে অবস্থান নেবে, ওই 3 নম্বর গ্রুপ ওখানে অবস্থান নেবে। কথা হয়েছিল এইভাবে। আমরা ক্রলিং করে সিও শিবের সামনে ঢুকে গেলাম। আমাদের ফ্রন্টে ছিল যে ওস্তাদ ফজলু, উনি প্রথম। আমরা ক্রলিং করে যখন দেওয়ালের পাশে চলে গেলাম তখন আমরা ছড়ানো ছিটাটিভাবে অবস্থান নিলাম। অবস্থান নেওয়ার পরে উনি প্রথমে 36 হ্যান্ডগানের যেটাকে বলা হয়, আমার মনে হয় 2 থেকে 3টা জরদার ফাঁক দিয়ে নিচের তলায় ঢুকিয়ে দিল। বিকট একটা আওয়াজ হলো। আওয়াজের পর আমরা অবস্থান নিচ্ছিলাম দেওয়ালের বাইরে। তখন উনি দোতলায় উঠবেন, স্ট্যান্ড হাতে নিয়েছিল। 1 মিনিট নাকি আমার মনে হয় ব্রাশও উনি করেছিলেন দোতলায় যাবে। হঠাৎ করে পশ্চিম দিকে একটা গুলির শব্দ হলো। সুবেদার ফজলু, আমাদের সামনে থেকে শহীদ হয়েছে। এছাড়া আমি লাখারা সিঙ্গেল অফিস ছিল একটা। না, এটা ওই আমার মনে হয় এটা আর্মিদের লাখারা, অত নদীর পাড়ের দিকে, নদীর পাড়ে ওইদিকে সিঙ্গেল অফিস। সেখানে সেটা অপারেশন করেছিলাম। সেখান থেকে আমরা সেটা অপারেশন করেছিলাম ক্যাপ্টেন করবেন নেতৃত্বে, এবং অধ্যাপক শামসুল ইসলামও ছিল। আমরা 2টা রাইফেল উদ্ধার করতে পেরেছি এবং কোনো লোককে ধরতে পারিনি। পেছনের দিকে একটা রাস্তা ছিল, আমরা সামনের থেকে যখন ফায়ারিং শুরু করি তারা অস্ত্রগুলি রেখে পিছনের দিকে চলে গেছে। যেমন কালামল থানা
অপারেশন করছি খালাবল থানাতে। ওটা কে ছিল? নাসির ছিল, যেমন শামসুল ইসলাম এবং ক্যাপ্টেন করিম। আমি ছিলাম ভাড়াটিয়া হিসাবে। যখন যেখানে যে অপারেশন হতো নাসির ডাকলো যেতেন? হ্যাঁ, বেশিরভাগ সময় কিন্তু আমি ওখানে কাটাতাম, নাসিরের ওখানে। আপনাকে ওই যিনি মাদ্রাসার অপারেশনের বর্ণনা দিয়ে ফেলছে। তারপর আপনাকে দলঘাট হসপিটালের ট্রেনের অপারেশনের কথা উনি বলি, ও একটা বলি বড় অপারেশন। আচ্ছা, সলোমন সাহেবের সাথে আমি আবার ভাড়াটিয়া তো আগেই বলছি, সলোমন সাহেবের আমি ওখানে ক্যাম্পে গেছি সেনবাড়িতে, যে বললো যে আমরা আজকে দলঘাট যাব। কেন? অ্যান্টি ট্যাঙ্ক মাইন আপনি দেখছেন অবশ্যই, যে স্টাফের বাতির মতো ফিতাওয়ালা স্টাফের বাতি, সেখানে একটা রাখালি ব্রিজ আছে। ব্রিজটা হলো দলঘাট স্টেশনের দক্ষিণ দিকে। সেখানে রাত্রিবেলায় রাজাকার পাহারা দিত, ওই ব্রিজটা পাহারা দিত। আমরা সন্ধ্যায় মগরিবের টাইম যেটাকে বলে, আমি এবং শহীদ ইব্রাহিম আমাদের যেটা ক্যাপ্টেন করিমের এলএমজি চালাতেন, এলএমজিবেন উনি, আমি যেটা মারা গেছে বলকালী রফিক এবং সোলোমান, সেখানে এক্সপ্লোজিভ দিয়ে ফিট করে আমরা সেখানে সেই গাডারটা, রেলের যেই ব্রিজের উপরে যে গাডারটা, গাডারের দুটোটা গাডার কেটে হা হয়ে গেছে। আচ্ছা, এটা করার পরে আমরা উত্তর দিকে গেলাম। স্টেশনের একটা গেট ঘর আছে রেলের, গেট ঘরের ওখান থেকে রেলের নিচের পাথরগুলি ফেলে দিয়ে ও অ্যান্টি ট্যাঙ্ক মাইনটা বসালাম। আবার পাথর দিয়ে এটা সমান করে দিলাম। কত ওজন হলে এই জিনিসটা বাস্ট হয় আপনার বোধহয় অভিজ্ঞতা আছে। যখন ইঞ্জিনটা তারপর দিন সকালে যখন ইঞ্জিন চলে আসতেছে, যোগাযোগ বন্ধ, 2000 এবং চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ওই গাডার কাটার ফলে। তখন আর্মি ট্রেন আসতেছে, তখন ওই গেট ঘরের সামনে আসলো ওই অ্যান্টি ট্যাঙ্ক মাইন, তার বিটকে চূর্ণ বিচ্ছিন্ন করে রেলের ইঞ্জিনটা পড়ে গেল ওখানে। ওই ব্রিজটা তো ওইদিকে কাটা, 2000 থেকেও ট্রেন আসতে পারতেছে না, চট্টগ্রাম থেকেও ট্রেন যেতে পারতেছে না। এই ক্যাপ্টেন সাহেব করিম সাহেবের নেতৃত্বে হয়েছিল অপারেশনটা। সেটা হলো দলঘাট ট্রেন অপারেশন। 4টা থেকে 4:30টার দিকে চট্টগ্রাম থেকে একটা ট্রেন সেখানে পৌঁছে, সেটা লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন। তখন আমরা সেটা অপারেশন করার একটা সিদ্ধান্ত নিলাম। সেখানে 6 জন পুলিশ, অর্থাৎ রেলীয় পুলিশ ছিলেন, তাদের কাছে 6টা রাইফেল ছিল। আমরা অ্যাম্বুশ পাতলাম। অ্যাম্বুশ পাতার পরে যখন ট্রেন আসে থামলো, আমরা দলঘাটের দক্ষিণ গেটঘাটের মাথা এবং উত্তর দিকে একটা প্রাইমারি স্কুলের ওখানে একটা অ্যাম্বুশ ছিল, আর একটা স্টেশনের পেশে অ্যাম্বুশ ছিল। যখন ট্রেনটা আসলো, আমরা চারিদিকে ঘিরে ফেললাম। তারা ফের আক্রমণ করার সাহস তাদের ছিল না। তখন 6 জন পুলিশ এবং 6টা রাইফেল আমরা উদ্ধার করলাম। ট্রেনটা এক্সপ্লোজিভ বসিয়ে ট্রেনটা আমরা ধ্বংস করে দিলাম। করার পর ওই 6 জন লোককে নিয়ে গেলাম, নিয়ে দলঘাটের পূর্ব দিকে কালীবাড়ি, বুড়ো কালীবাড়ি বললাম সেটাকে, তার পশ্চিমে লাগানো একটা সেনবাড়ি আছে, সেনবাড়ির দোতলায় তাদের রাখলাম। আমরা প্রায় 5:30টার দিকে অপারেশন শেষ। রাখার পরে যে সিদ্ধান্ত নিলাম, রাত্রে তাদের মেরে ফেলা হবে। তখন বাঙালি ছিল, এরা বাঙালি ছিল। তখন তারা অনেক অনুনয় বিনয় করে বলল যে আমাকে মেরে আমরা ছেলেবেলেকে ভরণ পোষণ করার জন্য, নিচে চলার জন্য চাকরি করেছি। আমরা পাকিস্তানের পক্ষের মানুষ নয়, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করতে চাই। আপনারা যেভাবে বলবেন সেভাবে আমরা কাজ করব। তখন আমরা অনেক ক্যাপ্টেন করিমের সাথে অনেক চিন্তা ভাবনা করি। তখন বললাম যে এখন তোমরা কী করতে পারি? এরা বলে যে আমাকে ভারতে পাঠিয়ে দেন, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এরপরে এদেরকে ভারতে পাঠানো হলো। আমরা তখন সাতপুরা
একটা বাজার আছে, বাজারটার নাম আমি ভুলে গেছি। সে বাজারে পাশে অবস্থান নিয়েছিলাম অধ্যাপক শফিউল ইসলাম, ক্যাপ্টেন করিম। সেখানে পাক আর্মিরা সেই পুলিশ স্টেশনের সামনে যেটা বাংকার ছিল, সে বাংকারে ডিউটি করত। রাত তখন 12টা। হঠাৎ করে একজন এসে বলল, তখন লালাহাট, সাতপুরা লালাহাটের ওখানে আমাদের অবস্থান ছিল। বললো যে স্যার কি হয়েছে? হয় যে এখন তারা অ্যাম্বুশ উদ্র করে চলে গেছে ফাঁকা, এখন যে কোনো মুহূর্তে আক্রমণ করলে আপনারা থানায় সাকসেসফুল করতে পারবেন। আমরা 3টা গ্রুপে ভাগ হলাম। এক গ্রুপ দক্ষিণ দিকে, এক গ্রুপ পূর্ব দিকে খালের মাথায়, আরেক গ্রুপ হলো ওখানে একটা দরকার আছে, দরকার এখানে কোনো আর্মি যদি চলে আসে তারা সেটা আমরা এখানে অ্যাটাক করব। কিন্তু আমরা 3 দিক থেকে আক্রমণ, না 2 দিক থেকে আক্রমণ শুরু করলাম। ওই অ্যাম্বুশে আছে, এটা পাক আর্মি আসার রাস্তা, সেটাতে যে ফায়ার তখন তো আনুমানিক 2:30টার দিকে হবে। আমরা ফায়ারিং শুরু করার সাথে সাথে তারা পাল্টা জবাব দিল। তাহলে আমাদের গাইডার যে সংবাদ আমাদের দিয়েছে সেটা মিথ্যা এবং ভুল। প্রায় ভোর 4:30টা পর্যন্ত আমাদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। আমরা সাকসেসফুল হতে পারিনি। ওখানে পিঙ্গলা বলে একটা গ্রাম আছে পাহাড়ের গোড়ায়, সেখানে এক পড়ুয়াদের আবাসিক বাসস্থান, সেখানে আমরা অবস্থান করলাম। রাউজানের একটা রাজাকার ক্যাম্প ছিল মগদাইতেও। আমরা রাউজানে মগদাইতেও একটা অপারেশন করেছি আমি এবং ক্যাপ্টেন করিমের নেতৃত্বে। সেটা হলো একটা মাদ্রাসা, ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে মগদাই গ্রাম নামক গ্রাম, সেখানে রাজাকারদের ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে যখন আমরা আক্রমণ করি তখন আমরা মহাবিপদের সম্মুখীন হই। আমরা যে ক্যাম্পটা আক্রমণ করেছিলাম, যখন আমরা ফায়ারিং শুরু করি তখন দেখি যে সেখানে কোনো লোকজন ছিল না, লোকগুলো ছিল আমাদের বিপরীত দিকে বাইরে। তখন আমাদের উপর তারা পাল্টা গুলি বর্ষণ শুরু করে, ট্র্যাপড হয়ে গেছি। তখন ক্যাপ্টেন করিম বলল, ফিরে যাও বিপরীত দিকে, শুরু। আমরা ঘুরে দাঁড়ালাম। ঘুরে দাঁড়িয়ে আমরা সামনের দিকে যখন ফায়ারিং শুরু করলাম, একটা এলএম দিয়েছিল, তখন তারা বয়স সুস্থ হয়ে যে পশ্চিম দিকে চলে গেছে। করিম সাহেব বলল, এখন পুরো সিঙ্গেল ফায়ারিং করো এবং পূর্ব দিকে সত্য থাকো। আমরা পূর্ব দিকে চলে গেলাম। ওখান থেকে পাহাড়তলি মহামণি জগন্নাথানন্দ বড়ুয়া, মিউজিক ডাইরেক্টর ছিলেন পাকিস্তান আমলে, ওনার বাড়িতে অবস্থান করলাম। যে চন্দ্রকোনা পেপার মিলে কতগুলো প্যালেট ছিল, সেই প্যালেটে বাস ক্যারিং করতো কালুঘাট থেকে। একদিন সেই প্যালেট আক্রমণ করেছিলাম। সে আক্রমণ থেকে পরে প্যালেট আর চলাচল করেনি। 2টা রাইফেল উদ্ধার করতে আমরা সম্মত হয়েছিলাম। 28 নভেম্বর 1971 সাল আমরা TM আলী সুবেদারের ওখানে গিয়েছিলাম। 176 জন পিআর গ্রুপ পদুয়া পাহাড়ে। এখন সেখানে একটা ফরেস্ট অফিস আছে সে বাজারে। ফরেস্ট অফিসের আমাদের শেল্টার দিয়েছিলেন উনি, 5 জন গার্ড সহ। আমি ক্যাপ্টেন করিম, জিনিপদ বড়ুয়া, স্বপন বলে একটা ছেলে, আমরা ক্যাপ্টেন করিম সহ গিয়েছিলাম। সেই এখানে একটা ঘটনা ঘটছিল। ক্যাপ্টেন করিম যখন দক্ষিণ চট্টগ্রামে একের পর এক অপারেশন করে যাচ্ছে, তখন TM আলী সুবেদার সাহেব বলছিলেন যে ক্যাপ্টেন করিম বলে কোনো লোক নেই, তাকে যেখানে পারো সেখান থেকে বন্দি করা হোক। সে খবর 16 বালের চালটারে ক্যাপ্টেন করিম সাহেব আমরা ছিলাম, আসে পৌঁছল। তখন করিম সাহেব বলল, আজকে রাত্রে বান্ডারজুড়ি ঘাট থেকে নদীপথে আমরা নতুন রাস্তায় মাথায় যাব এবং খবর দিয়ে দিলাম সেখানে ওই লোক দিয়ে আমরা আসবো। এই খবর TM আলী সুবেদার পাওয়ার পরে যে আমাদের আক্রমণ করার জন্য 3টা অ্যাম্বুশ বসাইছিল 3 মাইলের মাথায়। আমরা যাচ্ছি, TM আলী সুবেদার
এর ওখানে, যে আমরা ভোর রাতে নৌকা ঠিক করে আমি জিনপদ বড়ুয়া, ক্যাপ্টেন করিম এবং সবার আমরা নতুন রাস্তায় মাথায় যখন পৌঁছলাম তখন দিন 10:30। তখন আমরা দক্ষিণ দিকে টিএমআলি সুবেদারের বাইরে যাব ফতুয়াতে। কিছু দূর যাওয়ার পরে যে একটা বিকট আওয়াজ হোল্ড করে একটা ডাক দিল। তখন আমরা ক্যাপ্টেন করে বললো হাত তুলে দাও। আমরা তুলে দিলাম। এখন এই ওস্তাদ ফজলু যিনি মারা গেছেন, তিনি প্রথম গ্রুপের নায়ক ছিলেন। তিনি সামনে আসলেন অস্ত্র ত্যাগ করে। সামনে আসে দেখলেন যে একটা ক্যাপ্টেন করিম ছিল, যেটা প্রথমে উনি এয়ারফোর্সে ছিলেন, ছুটিতে ছিলেন। উনি ওই রেস্ট হাউসে পেট্রোলের স্লিপ কাটতেন। পরে উনি একটা ল্যান্ডি নিয়ে একাই ফাইট করে মিজোদের সাথে ভারতে চলে গেছেন। একটা ক্যাপ্টেন করিম ছিল, যদি সেই ক্যাপ্টেন করিম হয়, নাহলে ক্যাপ্টেন করিম বুয়া, এরকম কোনো ক্যাপ্টেন করিমকে আমরা চিনি না। তখন আমরা কিছুতে যাওয়ার পর বাজার পেলে আমাদের হ্যান্ডসাপের যখন আবেদন করা হলো, আমরা হাত উঠিয়ে দিলাম। এই ফজলু সাহেব আমাদের সামনে আসলেন, আসে দেখলেন যে ওই ক্যাপ্টেন করিম, যেই করিম যে পেট্রোলের স্লিপ দিতেন, যিনি মিজোদের সঙ্গে যুদ্ধ করে ভারতে গিয়েছিলেন, সেই ক্যাপ্টেন করিম এই করিম। তখন উনি আর্মি কায়দায় যেটা করার নিয়ম, সেলুট দিয়ে সামনে এবং পিছনে দিয়ে পায়ে সালাম করে তাকে আমাদের স্কাউট করে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছিল। 1 মাইল 4 মাইল যাওয়ার পরে আবার ওই শিকার পৌঁছলাম। পৌঁছে রাত্রে আলাপ আলোচনা হলো, সমঝোতা হলো, একটা প্ল্যান হলো। আমরা একটা খবর পেলাম যে দুর্বাচরি থেকে একটা গ্রুপ চন্দ্রকোনা যাবে, ভিতরে একটা বিরাট রাস্তা আছে। আমরা ভোর 4টায় উদলবন্ডা বাজার মানে সামনে অবস্থান নিলাম একটা পাহাড়ের মধ্যে। দ্বিতীয় পাহাড়ে ক্যাপ্টেন করিম, আর দ্বিতীয় পাহাড়ে একটা ছোট্ট করে একটা পাহাড় ছিল, সেখানে আমি ছিলাম। 2:30 থেকে 3টার দিকে বিরাট এক বাহিনী, সেখানে মালয়েশিয়া ছিল, রাজাকার ছিল, আর্মি ছিল, মিছাপ, তারা চন্দ্রকোনা চলে যাচ্ছিল। দুয়াশারি থেকে একটা গ্রুপ যখন রেঞ্জের ভিতরে আসে, তখন আমরা এট এ টাইম 7টা 36 হ্যান্ডগ্রেনেড থ্রো করি এবং 7টা ল্যান্ডের একসাথে করছি উঠে। আমরা পিছনের দিকে চলে গেলাম। পিছনে এই পাহাড়ের নিচে একটা সরা ছিল, সেই সরাটা ওই ফতুয়া ফরেস্ট অফিসের সঙ্গে সংযুক্ত। চলে এলেন উনি ফরেস্ট অফিসে। আমাদের গ্রুপ তখন রাউজানের কুইপাড়ায়, আর আমাদের অ্যাডিশনাল আইজি নুরুল আলম সাহেব ওই সিরিয়ার পাহাড়ে অবস্থানরত। রাত 3টা। তখন উনি আমাকে বললেন, তুমি যেও না, জিনপদ বড়ুয়া আর আলমগীর আমার সঙ্গে যাও, তুমি একটা নৌকা ঠিক করো, আমরা লাম্বরহাটে যাব আমার গ্রুপকে নিয়ে, রাত্রে আবার চলে যাব। আমি একটু নুরুল আলম সাহেবকে বলে আসি যে উনিও যেন আমার সঙ্গে অপারেশনে যোগদান করে। উনি ওই পাহাড়ে, ওই সিরিয়াল ফরেস্ট অফিসের পাহাড়ে গেলেন। আমি নদীর পাড়ে চলে গেলাম নৌকা ঠিক করার জন্য। একটা নৌকা ঠিক করে আমি বসে আছি। 10 মিনিট যায়, 15 মিনিট যায়, আধা ঘন্টা যায়, করিম সাহেব আসে না। আর কি ব্যাপার, সেটা আমার মনের কল্পনা। তারপরে দেখি 6 জন লোক ওর পাহাড় থেকে, সশস্ত্র লোক, মুক্তি বাহিনী, তারা আমাদের দিকে চলে আসতেছে। তখন আসে বলে যে আমাকে পাই পেয়েছে, ওখানে কেউ ছিল না। সে বলে যে দুলাল কোথায়? তখন আমি বললাম, কি ব্যাপার, তোমরা অস্ত্র নিয়ে এভাবে দুলালকে খুঁজতেছো, কারণটা কি? আমি সেই দুলাল নিয়ে গেছে। কোথায় গেছে? ওই সিরিয়াল ফরেস্ট অফিসের উপরে। আমি উপরে গিয়ে দেখি ক্যাপ্টেন করিম বন্দি অবস্থায় আছে। আমাকেও নিয়ে গেল। সেকেন্ড হ্যান্ড কোনো ঘটনা ঘটলে আমার উপর করবে, এটা আমার আশা এবং তাদেরও আশা। আমাকে বললো যে ওনাকে বন্দি করা হোক। আমাকে বন্দি করা হলো এবং ক্যাপ্টেন করিমের পাশে নিয়ে রাখলো। রাখের পরে তখন রাত প্রায় 3টা। 2 জনকে 2 দিকে নিয়ে গেল, আমাকে একবারে, ক্যাপ্টেন করিমকে একবারে। রাত প্রায় 4টা থেকে 4:30 হলো। ঘুমোর আশাতে প্রশ্নই আসে না। 4:30 বেজে গেছে আনুমানিক। ভোর হওয়ার পরে জানলা খোলা, দরজা বন্ধ। জানলা দিয়ে আমি দেখলাম ক্যাপ্টেন করিমকে তারা পেশাব করে দিয়েছে, যে প্যান্ট খুলে দিয়ে এই অবস্থায় বন্দি, এই অবস্থায় বন্দিতে। 12টা থেকে 1টার মধ্যে, 11:30টার দিকে যে ইব্রাহিমকে মেরে ফেলা হয়েছে ক্যাপ্টেন করিমের সঙ্গে, গোরেলা বাড়ি আমাদের এলিমিনেট চালাতো। বেলা তখন 3টার দিকে,
যে ভবানী মিল থেকে ফরেস্ট অফিস সিরিয়া মাঝখানে নদী। 3টার দিকে কি হয়েছে? 3টার দিকে ভবানী মিল থেকে আমাদের মুক্তি বাহিনীর আনাগোনা ট্যাগ করতে পেয়ে ওখান থেকে চাইনিজ ট্রাইবেলের 2টা আওয়াজ হয়। আমার অ্যাডিশনাল আইজি নুরুল্লাহ সাহেব যজ্ঞবজ্ঞ হয়ে গেল। তখন বলে যে চলো আমরা এখান থেকে স্থান ত্যাগ করি। যখন বন্দি অবস্থায় আমাকে আনা হলো, ক্যাপ্টেন করিমকে আমি দেখলাম আনা হলো, যে ক্যাপ্টেন করিম তার পাশে নিয়ে গেছে। সেকেন্ড ম্যান বলে যে দুলালকে নিয়ে আসো, আমরা এখান থেকে চলে যাব। তারপর কি হলো? তারপর কি হলো, তখন 2জন লোক গর্জু ছিল। এই একজন আপনার নিচে আছে রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, প্রথম বিএলএফ গ্রুপ নিয়ে ওখানে আসি অবস্থান নিয়েছিল, এবং সরওয়ার কামাল আর যুবলীগের মনির, তখন যুবলীগ করতো সেই মনির, তারা বিএলএফ ট্রেন দিয়ে সর্বপ্রথম তারা নদীর এপারে পার হয়ে সেইখানে শেল্টার নিয়েছিল। আমি দেখিনি, পরে আমাকে বাইর করার পর আমি দেখতেছি। না, এখন ওখানে তো আপনার 2জন আটকে, আপনাকে কখন বাইর করা হলো? সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন করিমের সাথে সাথে। হ্যাঁ, সাথে বাইর করে আপনাকে কোন দিকে নেওয়া হলো? না, আমাকে তো নিতে পারে নাই। তাহলে ক্যাপ্টেন করিমকে কোন দিকে নেওয়া হলো? অন্য পাহাড়ে, যেখানে নুরুল্লাহ সাহেব চলে গেছে সেখানেই নিয়ে গেছে। আমাকে নিতে চাইছিল, তখন আমি ছাত্রলীগের একজন নেতা ছিলাম, সরোয়ার কামাল মলিক এবং রাজেন্দ্র প্রসাদ চৌধুরী আমাকে চিনত। তারা এক ব্যক্তি বলেছিল এতদিন তোমার সঙ্গে ছিল, আমরা ছিলাম না, এখন তারা যাবে না। আচ্ছা যাক, সেটাই হোক। মানে তাহলে আপনাকে রাজেন্দ্র প্রসাদ চৌধুরী মনির তারা আটকে রাখলো। আমার যেখানে টিএমআলি সুবেদার ছিলেন সেখানে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর রাজেন্দ্র প্রসাদ চৌধুরী যারা গ্রুপ নিয়ে চলে গেছে, 19 নভেম্বর রাত 3জনকে তারা মেরেছে। ঠিক আছে, কে ক্যাপ্টেন করিম ইব্রাহিম এবং নাম না জানা লোক, সেইটা একটা লোক ঢাকাই আর একটা ছেলে, সেই লোকটা আসছিল আমাদের বলছিল যে ইঞ্জিনিয়ার সে খাত্তায় হাইড্রো ইলেকট্রিক এর রেখি করার জন্য এবং নকশা করার জন্য। আমার মনে হয় 2 কি 3 তারিখের দিকে গ্রুপ কমান্ডার সোলোবানের ওখানে গেলাম। ডাক্তার এমন সব ভারত থেকে সেখানে অবস্থান করছিল। এসে আমি চলে গেলাম রাউজানে যাইয়া দেখি আমার যে বাহিনী ছিল তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। তো বিভিন্ন আরো গ্রুপ ছিল, তাদের সঙ্গে আমার থাকা খাওয়া এবং বিভিন্ন বাড়িতে আমাকে চিনত। এভাবে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। 15 অথবা 16 ডিসেম্বরে আমি বোধহয় চট্টগ্রাম শহরে। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ।